সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। নবাব বাহাদুরের জয় হোক। হুজুর, আপনি তো আমাদের সব কথাই জানেন। আমি এদের সব কথা জানি। হুজির বল কি? বর্ণিতা না করে তোমাদের আসল কথাটা বলো তো শুনি। আগে হুজুর, আপনি তো জানেন গত বছর অতিবৃষ্টির কারণে বাইরে থেকে বণিকরা বেশি আসতে পারেনি, তাই আমাদের ওই তাঁতের কাপড় আমরা কিছুই বিক্রি করে উঠতে পারিনি। এছাড়া আপনি এও জানেন যে চাষের ফসল নষ্ট হয়েছে। জানি বটে, তার জন্য তোমাদের খাজনার পরিমাণ কিছু কমানো হয়েছে। আমি আর কি করতে পারি? আমরা আসলে বলতে এসেছি যে যে তাই আপনি যদি নববর্ষ উপলক্ষে প্রজাদের কিছু অর্থ সাহায্য করেন তবে বড়ই উপকার হয়। তাহলে এই কথা, খাজনা কমিয়েছি সেটা বড় কথা নয়, ভেবেছো কি তোমরা? না মানে বিপদে পড়লে আর কার কাছে যাব হুজুর? তোরা তো আমাকে এ কথা একবারও বলিসনি যে তোরা নবাবের কাছ থেকে অর্থ চাইবি। হুজুর, সরাসরি অর্থ না দিয়ে সবাইকে যদি পরবার কাপড় দিতে পারেন তাহলেও হবে। প্রজাদের সবার পরার মতো ভালো কাপড়ও নেই। আমাকে বোকা বানাতে গেলে গডান নেবো। তাঁতিদের কাছে কাপড় নেই? এক্ষুনি তোমরা বললে বণিকেরা আসেনি তাই কাপড় তোমাদের বিক্রি হয়নি। আগে হ্যাঁ হুজুর। সেই কাপড় আর বিক্রি করার দরকার কি? নিজেরাই পরো। হ্যাঁ ওরে তোরা যা যা, হুজুর তোদের উপায় করে দিয়েছেন, এখন যা। এখনো দাঁড়িয়ে থাকলে এরপর গরদান চলে যাবে। সবার উদ্দেশ্যে সবার শুরুতেই জানিয়ে রাখি, আজ মহারাজ একটি বিশেষ ঘোষণা করবেন, কিন্তু সেই ঘোষণা হবে আমাদের আজকের সবার শেষে। মাফ করবেন মহারাজ, তবু বলি, সভার শুরুতে সেই ঘোষণাটি করলে ভালো হতো না? না, কারণ সবুরে মেওয়া ফলে গোপাল, আর সবকিছু শুরুতেই বলতে নেই। মহারাজ, আপনার কথা শুনবার জন্য গোপাল মুখিয়ে থাকে। আসলে ও সবার আগে শুনতে চায় আর তারপর উল্টো পাল্টা বলতে থাকে। মন্ত্রী, তুমি এখন কাজের কথা বলো তো। আগে মহারাজ, আসলে বলছিলাম এবার রাজকোষাগারের অবস্থা খুব খারাপ নয়, প্রজারাও ঠিক মতো খাজনা দিতে পেরেছে। জ্যোতিষী, তুমি দেখো নববর্ষের শুরুতে শুভ যোগ আছে কিনা। বিলক্ষণ মহারাজ, নতুন বছর আমাদের কৃষ্ণনগরের জন্য বড়ই শুভ সময়। বাহ 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 বাহ, আমাদের প্রতি বছরের মতোই এই বছরেও বড় করে পুজো হবে। রাজ্যের সমস্ত প্রজারা পেট ভরে খাবে আমাদের রাজবাড়ির অঙ্গনে। এটাই কি তাহলে মহারাজের ঘোষণা? তোমার দেখছি আর তর সইছে না গোপাল, তোমার কিসে এত তাড়া? হ্যাঁ, গোপালের মনে হয় প্রকৃতির ডাক এসেছে। আগে না পণ্ডিত, প্রতিদিনই তো গিন্নির মুখ দেখছো, তাতেও তোমার বাড়ি যাবার এত তাড়া কিসের? কিছু মনে করো না পণ্ডিত, প্রতিদিন রাজসভায় তো আমি তোমার মুখও দেখি। মহারাজ, আপনি এবার ঘোষণাটা করেই ফেলুন, নাহলে গোপালের এই টিপ্পণিকাটা চলতেই থাকবে। বেশ তো লাগছে। যাই হোক, বড় করে উৎসব করতে গেলে কিন্তু তার আয়োজনও বড় করেই করতে হয়, আর এই আয়োজনে আমি কিন্তু কোনো রকম ত্রুটি চাই না। না মহারাজ, ত্রুটির কোনো প্রশ্নই নেই, আমরা সকলে মিলে কাজ করব। এই তো গোপালও অনেক কাজ করতে পারে, তাই না গোপাল? মহারাজ যা বলবেন আমি সব করতেই প্রস্তুত। জানি গোপাল, জানি। এবার যেটা ঘোষণা করব তাতে সবাই খুশি হবে, এটা আমি আশা করি। এই বছর নববর্ষ উপলক্ষে গতবার যা ভাতা দেওয়া হয়েছিল তার 3 গুণ ভাতা প্রত্যেক সভাসদের জন্য বরাদ্দ হয়েছে। এ তো অভাবনীয় মহারাজ। জয় মহারাজের জয়। জয় জয় মহারাজের জয়। মুক্ত হস্তে দরাজ প্রাণে রাজা জিতলেন হৃদয়। বুঝলে গিন্নি, দারুণ খবর, এই নববর্ষে অনেক বেশি ভাতা পাচ্ছি গতবারের চেয়ে। তোমার জন্য নতুন শাড়ি, ন্যাপলা, পুঁটি, গুলটেদের জন্য নতুন জামা কাপড় দেওয়ার পরেও অনেকটা থাকবে। হ্যাঁ, বুঝলাম। কি ব্যাপার বলো তো দেখি, তোমার মুখ এমন গোমরা কেন? যদিও আমার মুখ দেখলে তুমি সব সময় মুখ গোমরাই করে থাকো, তবে কিনা ওই নতুন শাড়ির কথা শুনলে একটু আলগা হাসি দেখা যায়। এখন তো তাও দিচ্ছি না, হয়েছেটা কি শুনি? আমার কি আর শান্তিতে জিরোবার জো আছে? আহা, কি হয়েছে সেটাই বলো না। বাপের বাড়ি থেকে চিঠি এসেছে, তাই মন খারাপ। হ্যাঁ। কেন, কি লেখা আছে চিঠিতে? লেখা আছে ওদের অবস্থা একেবারে খারাপ, চাষ আমাদের একদম ভালোভাবে হয়নি। হ্যাঁ, তাই নববর্ষে ওরা নতুন কিছু কিনতে পারবে না, কোনোভাবে চলবে ওদের।
শোনো গিন্নি, তোমার গতবারে যা কাপড় আছে তুমি সেটা নিয়ে এখন চলতে পারবে। আমারও নতুন কিছু এই মুহূর্তে লাগবে না। আমাদের ওদের কিছু সাহায্য করা উচিত। হ্যাঁ, আর আমি যা ভাতা পেয়েছি তাতে আমি নিশ্চিতভাবে তোমার বাপের বাড়িতে সাহায্য করতে পারবো। তাহলে নববর্ষেই চলো না। নববর্ষেই যেতে হবে। আবার কি চিন্তা করছো? ভাবছি মহারাজকে ছুটির জন্য অনুরোধ করতে হবে, বুঝলে? সে তো হবে। মহারাজ কি ছুটি দেবেন? কেন দেবে না? দিতেই হবে, না হলে আমি গিয়ে ধর্নায় বসবো। হ্যাঁ, আমার মন বলছিল নবাব বাহাদুরের কাছে গিয়ে কোনো উপায় হবে না। ঠিক বলেছিস চরণ, ওই উজির যত নষ্টের গোড়া। এখন আমাদের মন বলছে কৃষ্ণনগরে গেলে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের কিছু উপকার করতে পারেন। শুনেছি বড়ই ধুমধাম করে ওখানে পুজো হয়। মহারাজ কি আর আমাদের একেবারে বঞ্চিত করবেন? ঠিক বলেছিস, কৃষ্ণনগর গেলে মনে হয় একেবারে খালি হাতে ফিরে আসতে হবে না। মহারাজ বড়ই দয়ালু। তাই চল সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই যাওয়া যাক। ভাতা পেয়ে দেখছি গোপাল একেবারে সবার মুখে ঠিক সময়ে হাজির। কি করব মহারাজ, আমার মতো এই অভাগার দর্শন না পেলে যে আপনি বড়ই চিন্তিত হয়ে পড়েন। তা ঠিক। কিন্তু মহারাজ, এই অভাগার একটি আর্জি ছিল। আচ্ছা আচ্ছা, বলো 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 শুনি। আমার নববর্ষের দিনটিতে ছুটি চাই মহারাজ। আরে সেদিন তো ছুটির দিন, সবাই পুজোতে আনন্দ করবে। না মহারাজ, আমি বিশেষ কারণে ওই দিন থাকতেই পারবো না। বাহ গোপাল, ভাতা পেলে আর অমনি ছুটি চাইলে? হ্যাঁ, গিন্নিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে বুঝি? জানি মন্ত্রী ব্যাগরা দেবে, কিন্তু দানের কথা মুখ ফুটে বলতে নেই, তাতে ওটা আর দান থাকে না, তাই কিছু বলবো না। কি হলো গোপাল, তুমি কেন ছুটি চাইছো? আরে কারণটা তো বলো। মাফ করবেন মহারাজ, একটি বিশেষ কারণ, কিন্তু আমি সেটি বলতে পারবো না। এই কারণ বলা যায় না মহারাজ। বেশ বেশ, তুমি যখন বলতে চাইছো না তখন আমি আর জানতে চাইবো না। তুমি ছুটি নাও, আমি মঞ্জুর করছি। তবে তুমি থাকলে আমার খুব ভালো লাগতো। তোমার ছুটি নিয়েও আমি বার করছি গোপাল, এমন খেলা খেলবো যে তোমার মঞ্জুর হওয়া ছুটি না মঞ্জুর হয়ে যাবে। বটার ঘটা, তোদের আজ এক্ষুনি মুর্শিদাবাদে রওনা দিতে হবে। কি হয়েছে মন্ত্রী মশাই? ওরে, তোরা যাবি নবাবের কাছে, এই সুযোগ খুব বড় সুযোগ। বলছেন কি আমরা নবাবের কাছে যাব? হ্যাঁ, তোরা আমাদের মহারাজের হয়ে নবাবকে আমন্ত্রণ জানাবি নববর্ষে। এ তো বড়ই খুশির খবর। তোদের জন্য খুশির খবর হচ্ছে এখানে তোরা হলি রাজদূত, খুব সম্মান পাবি ওখানে। ভাবতেই পারছি না। এই নে, এটা তোদের জন্য। শিগগির বেরিয়ে পড়, কাল ভোরে পৌঁছে যাবি। আমন্ত্রণ জানিয়ে রাতে ফিরে আসবি। দুপুরে ওখানে আরাম করে বিশ্রাম করতে পারবি, ভালো খাওয়া দাওয়াও পাবি। যে একজন মন্ত্রী মশাই। দেখিস আবার লোভ করে কিছু চুরি করে বসিস না, ধরা পড়লে আমাদের সম্মান বলে আর কিছু থাকবে না, আর তোদের মাথা নবাব কেটে উড়িয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন মন্ত্রী মশাই। নবাব আমন্ত্রণ গ্রহণ করুক, মহারাজকে সুখবরটা দেব। গোপালের জন্য অবশ্য বড়ই দুঃখের কারণ হবে, ওর ছুটি নামঞ্জুর হয়ে যাবে। মহারাজ, গোপাল এখনো রাজসভাতে এসে পৌঁছায়নি, কিন্তু একটি বিশেষ সুখবর দেওয়ার আছে। তুমি সুখবরটা এক্ষুনি ঘোষণা করো। হ্যাঁ মহারাজ, আমি এক্ষুনি ঘোষণা করছি। তবে আপনার কাছে মার্জনা চাইছি যে আপনার অনুমতি ছাড়া আমি একটি কাজ করেছি। তবে আমি বিলক্ষণ বিশ্বাস করি যে আপনি খবরটি শোনার পর আমাকে ক্ষমা করবেন। কি খবর? খবরটি শুনলে আপনি খুবই খুশি হবেন মহারাজ। মন্ত্রী বলে ফেলো। মহারাজ, আপনি একদিন বলেছিলেন যে নববর্ষে আমাদের যে পুজো আর অনুষ্ঠান হয় তা নবাবকে দেখাতে পারলে আপনি খুব খুশি হবেন। ওটি বলেছিলাম মনে হয়। মহারাজ, আমি নববর্ষের অনুষ্ঠানে নবাবকে আমাদের কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছি। নবাব সেই আমন্ত্রণে সম্মতি দিয়েছেন। নবাব আসছেন তাহলে। খুশি আমি হলাম, তবে আমাকে পূর্বেই জানানো উচিত ছিল।
যাই হোক, এখন কথা হচ্ছে নবাবের আতিথেয়তার যাতে কোনো ত্রুটি না হয় সেদিকে কিন্তু সবাইকে লক্ষ্য রাখতে হবে। ঠিক বলেছেন মহারাজ, কিন্তু গোপাল তো এখনো এসে পৌঁছলো না মহারাজ। না, আজ বড্ড দেরি হয়ে গেছে। কি এরা কারা? দেখে তো এখানকার লোক বলে মনে হচ্ছে না। আগে মশাইদের কোথা থেকে আসা হচ্ছে? আমরা মুর্শিদাবাদ থেকে আসছি। ও বাবা, অনেকটাই তো দূর। তা এইভাবে হেঁটে আসা হচ্ছে বুঝি? কিছুটা পথ নৌকা আর গরুর গাড়িতে এসেছি। তা এখানে আসার উদ্দেশ্য জানতে পারি? আমরা মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি কে? আমি মহারাজের ভাঁড়, গোপাল ভাঁড়। চমৎকার চমৎকার, আমরা ধন্য হলাম। আপনার অনেক নাম শুনেছি। তাই বুঝি? তা তোমাদের আসার উদ্দেশ্যটা যদি জানতে পারতাম তাহলে হয়তো আমি তোমাদের কিছু সাহায্য করলেও করতে পারতাম। আমরা বড় নিরুপায় হয়ে মহারাজের কাছে এসেছি। মহারাজ, মনে হচ্ছে গোপাল আজ আর আসবেন না। শরীর খারাপ হলো নাকি? সেরকম তো হওয়ার কথা নয় মহারাজ, তবে ইদানিং ও রাজসভার কাজে ফাঁকি দিচ্ছে মনে হচ্ছে। গোপালের কাজটাই তো ফাঁকির, সে তো শুধু কথার চালে মজিয়ে রাখে। তোমাদের সব কথাই শুনলাম। তোমাদের জন্য আমি নিজে থেকে মহারাজকে বলবো। তবে শুনছো? বলি তোমার বন্ধু কবি এসেছেন। হ্যাঁ। কে? সভা কবি? দেখি তো। তুমি তো এভাবে কামাই করো না, তাই ভাবলাম তোমার একটা খোঁজ নেই। এদিকে ওই নববর্ষে নবাব এখানে আসছেন। বলো কি, নবাব আসছেন? হ্যাঁ গোপাল, তোমাকে মহারাজের এখন খুবই দরকার। তুমি কিন্তু কাল অবশ্যই রাজসভায় যেও। হ্যাঁ, কাল নিশ্চয়ই যাব। আজ একটু অম্বল হয়ে গিয়েছিল। ভাতটা পেয়ে কি গাওয়া ঘিয়ের লুচি খেতে শুরু করলে নাকি? হ্যাঁ। চলি হে, কাল দেখা হচ্ছে। শোনো তোমরা, আজ রাতে আমার এখানে বিশ্রাম নাও, তারপর কাল ভোরে তোমরা মুর্শিদাবাদের পথে যাত্রা করো। মহারাজের সাথে এখন তোমাদের দেখা করবার দরকার নেই, বুঝলে, কারণ নবাব এখানেই আসছেন। সে কি? তবে তোমরা চিন্তা করো না, তোমাদের সবকিছু অবস্থা আমি জেনে গেছি। আমি তোমাদের জন্য যা করবার করব। তবে তোমাদের সাথে মহারাজের দেখা হলে সেটা নবাবের কানে পৌঁছে যাবে। সেটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো হবে না, বুঝলে। তাহলে আপনার ওপরেই সবকিছু ছেড়ে দিলাম। আপনি যখন আশ্বাস দিচ্ছেন, নিশ্চিন্তে থাকো। এই যে গোপাল, মন্ত্রী আমাকে না জানিয়ে নবাবকে আমন্ত্রণ করেছে নববর্ষে। শুনেছি মহারাজ। এই অবস্থায় তো তোমাকে আমি আর ছুটি দিতে পারছি না গোপাল। কিন্তু মহারাজ, আমি তো বলেছিলাম বিশেষ একটি কারণেই আমি ছুটি চাইছি। দেখো গোপাল, নবাব আসছেন, এর থেকে আর বড় কোনো কারণ থাকতে পারে না বলেই তো আমি মনে করছি। আজ্ঞে মহারাজ। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি যাও, তৈরি হয়ে রাজসভাতে এসো। এই শোন, আমাকে বেশ কিছু বিছুটি পাতা এনে দে তো। সে কি গো দাদু? হ্যাঁ রে, আমার খুব জরুরি দরকার। আচ্ছা। গিন্নি, তোমার কাছে কলা পাতা আছে তো? হ্যাঁ আছে। কুটিরা বিছুটি নিয়ে এলে আমার গায়ে একটু ঘষে দিও তো। মূলত কি সব অলুকুনে কথা, হ্যাঁ? বলি পাগল হলে? হ্যাঁ, তোমাকে যা বলছি সেটাই করো। গোপালের কি হলো মহারাজ? আজও দেরি? আরে আজ সকালেই আমার সাথে দেখা হয়েছে, সময় মতো চলেও আসবে বলেছে। কি গোপাল, তোমার গায়ে কলা পাতা জড়ানো কেন? মহারাজ, বেশি ভাতা পেয়ে গোপালের মাথাটা মনে হয় খারাপ হয়ে গেছে। কি হয়েছে গোপাল? মহারাজ, আজ সকালে আপনার সাথে দেখা করবার পর বাড়ির দিকে যখন ফিরছি, হঠাৎ সারা গা জুড়ে অসম্ভব জ্বলুনি আর চুলকানি শুরু হলো মহারাজ। কি সর্বনাশ! বাড়ি পৌঁছে দেখি সারা গা জুড়ে লাল লাল গোলাকার দাগ বেরিয়েছে। আমার গিন্নি বলল, এ তো বসন্ত রোগের লক্ষণ। দেখুন কি অবস্থা। ওরে বাবা রে,
আচ্ছা ঠিক আছে গোপাল, আর দেখতে চাই না। মহারাজ, এটি দেখে আমারও বসন্ত রোগের লক্ষণ মনে হচ্ছে। মহারাজ, গোপালকে এক্ষুনি বাড়ি চলে যেতে বলুন, এ ভয়ঙ্কর ছোঁয়াচে রোগ। সামলে সামলে সবাই। ও গোপাল, তুমি এক্ষুনি বাড়ি যাও, পুরো সুস্থ হয়ে তবেই আসবে। রাজবৈদ্য, তুমি গোপালের জন্য বেশ ভালো দেখে পাচন তৈরি করো তো, ওকে খাইয়ে সুস্থ করতে হবে তো। যথা আজ্ঞা মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ। যাও যাও, আর দেরি করছো কেন? গোপাল, বাড়ি যাও, বাড়ি যাও, আর সাবধানে থেকো, সুস্থ তুমি হয়েই যাও। হ্যাঁ হ্যাঁ, যাও 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 শিগগির। গিন্নি, ও গিন্নি। কি হলো? এই তুমি এরকম শখ করে বিচুতি মারলে কেন? সংসেতে রাজসভাতে গেলে কেন? না হলে আর পালানোর কোনো উপায় ছিল না গিন্নি। শোনো, তুমি সব গুছিয়ে নাও, আজ রাতেই গরুর গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়বো। কাপড় নিয়ে আগে যাব তোমার বাপের বাড়ি, তারপর মুর্শিদাবাদ। দাদু, দাদু, তুমি এত কাপড় গরুর গাড়িতে তুলেছো, আমাদের কাপড় কোথায়? নতুন জামা? হ্যাঁ হ্যাঁ, সবার জন্য আছে। তোদের বাদ দিয়ে আমি কাউকে কিছু দিতে পারি বল? এই যে, এই নে। এই না হলে নববর্ষ। হ্যাঁ রাজবৈদ্য, আপনি এরকম মুখ গম্ভীর করে একা হেঁটে আসছেন দেখি আশ্চর্য হচ্ছি। তার থেকেও আমি আরো বেশি আশ্চর্য হচ্ছি গোপাল বাড়ি নেই দেখে। গোপাল বাড়ি নেই? না, শুধু গোপাল নয়, কেউ বাড়ি নেই। আমি ওকে আমার পাঁচন খাওয়াতে গেছিলাম। ও ঠিক আছে, আপনি বাড়ি যান। কি জ্বালা! তোরা তো অনেকের খবর রাখিস, গোপালের কোনো খবর তোদের কাছে আছে? দুদিন আগে 4 জন লোক গোপালের বাড়িতে রাত্রে ছিল, তাদের আগে এখানে দেখিনি। আর আজকে দেখলাম গোপাল গরুর গাড়িতে গিন্নিকে নিয়ে কোথাও একটা গেল। গরুর গাড়ি পুরো জিনিসপত্রে ভর্তি, কি লোভ হচ্ছিল। গোপাল কি গায়ে কলা পাতা জড়িয়েছিল? কই না তো। বড় ফাঁকি দিয়ে পালিয়ে গেলে গোপাল। গিন্নির সাথে দেশ ভ্রমণ, আর এদিকে বসন্ত রোগের বাহানা। দাঁড়াও, নবাবের কাছে তোমার অবস্থা খারাপ করছি। আজকের দিনে নবাব আমাদের সঙ্গে আছে, আর আমরা খুবই ভাগ্যবান। তোমরা সবাই এক এক করে শাড়ি দিয়ে এগিয়ে এসো, নবাব তোমাদের হাতে নতুন কাপড় তুলে দেবেন। নবাব বাহাদুরের জয় হোক। এরা তোমারই প্রজা কৃষ্ণচন্দ্র, তুমিই তুলে দাও। সবাই ভালো করে পেট ভরে খাবে, আমি চাই না কেউ ক্ষুধার্ত থাকুক। কি ব্যাপার মন্ত্রী, তোমার গোপালকে দেখছি না? অবশ্য আমি শুনলাম তার নাকি বসন্ত হয়েছে। গোপাল তো ইচ্ছে করে আসেনি নবাব বাহাদুর, কারণ আপনি এসেছেন। এর মানে কি? আপনাকে অপমান করা, সে লোকজনকে রটিয়ে বেরিয়েছে তার নাকি বসন্ত হয়েছে, কিন্তু তার কিছুই হয়নি। সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে চলে গেছে। কৃষ্ণচন্দ্র, কি হয়েছে নবাব সাহেব? তোমার ভাঁড় ওই গোপালের এত স্পর্ধা হয় কি করে যে আমি আসছি জেনেও সে অনুপস্থিত, সে তার গিন্নিকে নিয়ে ঘুরতে গেছে? এটা তো আমার অপমান, সে ইচ্ছে করে করেছে। আমি তো ভেবেছি তার বসন্ত হয়েছে, আর শুধু আমি কেন, সবাই তো তাই জানে। মন্ত্রী, তুমি কি জানো? মহারাজ, গোপাল বসন্ত রোগের বাহানা করে গিন্নিকে নিয়ে গরুর গাড়িতে করে কোথাও চলে গেছে। আমাকে বটা আর ঘটা বলেছে, ওরা দেখেছে। এমনকি রাজবৈদ্য পাঁচন দিতে গিয়ে গোপালকে না দেখে চলে এসেছে। তা এসব আমাকে বলনি কেন? নববর্ষে সকালে এসব অপ্রিয় কথা বলি কি করে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাদের দুজনকেই বন্দি করলাম, আমার সঙ্গেই তোমাদের মুর্শিদাবাদে যেতে হবে। একমাত্র গোপাল আমার কাছে গিয়ে ক্ষমা চাইলেই তবেই তোমাদের ছাড়বো, নইলে নয়। আমি আর কি করতে পারি নবাব সাহেব? এটাই যদি কপালে থাকে তবে তাই হবে। তোমাদের সবার জন্য আমি নববর্ষের প্রীতি উপহার নিয়ে এসেছি, তোমরা গ্রহণ করলেই আমি আনন্দ পাবো। গোপাল মশাই, আপনি কথা রাখবেন আমি জানতাম। সবাই শোনো, এই চরণ তোমাদের সবার দুর্দশার কথা আমাকে বলেছিল কৃষ্ণনগরে। তখনই আমি ঠিক করেছিলাম তোমাদের সবার মুখে হাসি ফোটাবো এই নববর্ষে। চলে আসো ভাই সব, তোমাদের জন্য আমার ছোট্ট উপহার নিজে হাতে করে নিয়ে যাও।
হে ভগবান, এটাই কপালে ছিল। আমাকে জিজ্ঞাসা না করে তুমি নবাবকে আমন্ত্রণ জানিয়েছো, এখন তার ফল তো ভোগ করতেই হবে মন্ত্রী। কিন্তু গোপাল? গোপালকে তো মুর্শিদাবাদ আসতেই হবে। আপনি তো আর কাউকে বাকি রাখলেন না, সবাই এর জন্যই আপনি এনেছেন। হাসি সকলের মুখেই ফুটে উঠুক, এটাই আমি চাই। সবাই দেখলে যে কাজ আজ নবাবের করার কথা, সেই কাজ আজ গোপাল করেছে। তুমি আজ খুব উপকার করলে বাবা, তোমার অক্ষয় জীবন কামনা করি। আমরা সবাই আজ নববর্ষ বরণের সাথে সাথে গোপালকেও বরণ করে নিতে চাই। জয় গোপালের জয়। ও কিসের জয়ধ্বনি? গোপাল, সবাই গোপালের নামে? হ্যাঁ, গোপালের নামেই তো জয়ধ্বনি শুনতে পাচ্ছি। এসব কি হচ্ছে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহারাজ এসেছেন? এসব কি গোপাল? আমি কৃষ্ণনগরে গেলাম আর তুমি মুর্শিদাবাদে চলে এলে। তুমি কি মুর্শিদাবাদ দখল করতে এসেছো? তোমার তো গর্দান নিতে হবে। তার আগে তো আমাদের সবার গদ্দান নিতে হবে হুজুর। আমরা আপনার কাছ থেকে তো নতুন বছরে কিছুই পাইনি, খালি হাতে চলে আসতে হয়েছিল। আর আজ আমাদের অনুরোধে গোপাল মুর্শিদাবাদে এসে সবাইকেই নতুন কাপড় জামা দিয়েছে। তাহলে আমরা কেন গোপালের নামে জয়ধ্বনি করব না? বেশ গোপাল, তুমি ভালো কাজই করেছো, তোমাকে আমি ক্ষমা করছি। কিন্তু মন্ত্রী, তুমি যে বললে আমাকে অপমান করার জন্য গোপাল চলে গেছে। না মানে বটা ঘটা বললো আর কি। তুমি হচ্ছে আসল শয়তান। আমি রাজা কৃষ্ণচন্দ্র আর গোপালকে তার কাজের জন্য অভিনন্দন জানাচ্ছি, আর মন্ত্রী তোমাকে আমি বন্দি করছি। মহারাজ, ওরে বাবা রে, হায় 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 হায়, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিতে বলুন না। আমার আর কিছুই বলার নেই মহারাজ, আমি আপনার কাছেও মার্জনা চাইছি, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না মহারাজ। জানি গোপাল, তোমার কোনো তুলনাই নেই। এই সকলে মিলে বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। মহারাজ, দেখতে দেখতে একটা বছর চলে গেল, বলুন। আজকে তাহলে রাজসভার আলোচনা শুরু করা হোক। আলোচনা তো রোজই হয় মহারাজ, আজকে একটু অন্য কথা হোক না। বলো বলো, তুমি কি কথা বলতে চাও? বলছি মহারাজ, বছর তো শেষ হতে চললো, এই অন্তিম লগ্নে যদি একটু হালকা করে এই ভুরি ভোজের ব্যবস্থা করা যেত, তাহলে হৃদয়টা বাগান 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 হয়ে যেত মহারাজ। ও এই ব্যাপার, কালকেই তোমাদের সকলের রাজবাড়িতে মধ্যাহ্ন ভোজনে নিমন্ত্রণ রইল। কতদিন পরে রাজবাড়িতে ভোজ খাবো। হ্যাঁ, সেই আনন্দে আজকে থেকে উপোস করা শুরু করে দাও। দেখুন মন্ত্রী মশাই, আমি আপনার মতো শুটকো নই যে ভোজ খাওয়ার জন্য আমাকে আগের দিন উপোস করতে হবে। আমি সব খাওয়ার পরেও যা খেতে পারবো, আপনি 3 দিনে তা শেষ করতে পারবেন না, বুঝলেন? তোমাদের এই সাপে নেউলে ঝগড়াঝাটি বন্ধ করো তো। মহারাজ, সাপটাকে আর নেউলটাকে শুনি। আপনি তো সাপ মন্ত্রী মশাই, পুরো বিষাক্ত একটি ব্যক্তি। এটা কিন্তু খুব খারাপ হচ্ছে। তোমরা থামো না বাবা, আজকের মতো রাজসভা এখানেই শেষ। সবাই আনন্দ করে খাও, কেউ কিন্তু লজ্জা পাবে না। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই নিশ্চয়ই। খাওয়াতে লজ্জা কিসের? বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। অসাধারণ রান্না হয়েছে কিন্তু। হ্যাঁ, তবে তবে আমার মনে হচ্ছে আমাদের মন্ত্রী মশাইয়ের এই খাবার পছন্দ হচ্ছে না। কেন কেন পছন্দ হবে না কেন? কারণ সাপের জন্য তো দুধ কলা দরকার। গোপাল, আর রাগিও না, খাও তো। ঠিক হয়েছে। মিষ্টি দি। আরে ওরকম গুনে গুনে দেওয়ার তো কিছু নেই, একেবারে বালতিটাই বসিয়ে দাও না। পুরো বালতি? হ্যাঁ, এরপরে আরো লাগলে চেয়ে নেব। ঠিক আছে, কিন্তু আপনাদের সকলের ভোজের জন্য তো এই 1 বালতি মিষ্টি আনা হয়েছে। এ কি গোপাল, তুমি একা সব মিষ্টি খেয়ে নেবে? আমরা খাবো না? আপনারা কেউ খেলেন কি না খেলেন সেটা দেখে আমার কি? মহারাজ ভালোবেসে অতিথি আপ্যায়ন করে আমাদের খাওয়াচ্ছেন, তাই খাচ্ছি। ও মহারাজ, গোপালকে কিছু বলুন, ওর জন্য তো আপনিও একটা মিষ্টি ভাগে পাবেন না। ও গোপাল, এ কি করছো? আরে সব মিষ্টি যে একাই খেয়ে নিচ্ছ।
কিছু করার নেই মহারাজ। আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন, আমি ভালোবেসে খাচ্ছি। আমরা কি মিষ্টি পাবো না? পাবো না আমরা মিষ্টি? মহারাজ যদি আরো মিষ্টি আনান তাহলে পাবেন। হ্যাঁ, আমি তো নিরামিষ খেলাম, কিন্তু শেষ পাতে একটু মিষ্টি মুখ হবে না? মহারাজ, এই মুহূর্তে আপনি গোপালের আজকের পর মিষ্টি খাওয়ার সব রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ মহারাজ, এটাই করুন। একজনের জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি, তাই আমিও চাই গোপালও কষ্ট পাক। মনোজা, আমি খাচ্ছি, মহারাজ খাওয়াচ্ছেন তাই খাচ্ছি। মহারাজের নিজের বোঝা উচিত ছিল যে আমি একটু বেশি খাই, তাই সেই মতন আয়োজন করার দরকার ছিল। তুমি যে নেউল থেকে একেবারে রাক্ষস হয়ে যাবে তা তো জানতাম না। মহারাজ, আপনি এই মুহূর্তে গোপালের মিষ্টি খাওয়ার রাস্তা বন্ধ করে দিন। হ্যাঁ ঠিক আছে, আমি এই মুহূর্ত থেকে ঘোষণা করলাম, আজকে থেকে গোপালকে কেউ মিষ্টি খাবার যেন না দেয়, আর যে দেবে তাকেই দণ্ড দেওয়া হবে। মহারাজ, শুধু এখানে না, একেবারে ঘেরা পিটিয়ে সারা রাজ্যে জানিয়ে দিন, কারণ গোপাল যা চালাক লোক তাতে ও নিশ্চয়ই কাউকে পটিয়ে পাঠিয়ে মিষ্টি খেয়ে নেবে। হ্যাঁ মন্ত্রী, ঠিক বলেছ, আমি এক্ষুনি ঘোষককে দিয়ে বলা করাচ্ছি। মহারাজ, আপনি নিমন্ত্রণ করে এটা কিন্তু সম্মানের সাথে অপমান করলেন আমাকে। বেশ করেছি, তোমার তো কোনো জ্ঞান হুঁশ নেই, একা একা কেউ এক বালতি মিষ্টি খায় নাকি? ঠিক আছে মহারাজ, আমি জানতাম আপনি প্রজাদরদি রাজা, কিন্তু আজকে আপনার আসল রূপ আমি দেখতে পেলাম। যাও যাও যাও, অন্য কোনো ভালো রাজা থাকলে তার কাছেই যাও না। না মহারাজ, সেটা যাব না। আমি এই কৃষ্ণনগরে দাঁড়িয়ে থেকেই মিষ্টি খাবো, আর আপনি সেটা হাঁ করে দেখবেন, আর সেটা নববর্ষের দিনই করব আমি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আর তো কয়েকদিন পরেই নববর্ষ, তুমি যদি সেটা করে দেখাতে পারো তাহলে আমি মিষ্টি খাওয়া ছেড়ে দেবো। ঠিক আছে, তাহলে এই কথাই রইল। শোনো শোনো শোনো, আজকের পরে আমাদের রাজ্যের কেউ যদি গোপাল ভাঁড়কে কোনো রকম মিষ্টি বা মিষ্টি খাবার দেয় তাহলে তাকে দণ্ড দেওয়া হবে। শোনো শোনো শোনো। এই যে নেউল, আমার ছোলটা কেমন লাগলো? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, আমিও আপনাকে দেখে নেব। সবার দিন আসে, বুঝলেন? ঠিক আছে, এবছরের দিন তো ফুরিয়ে এলো, এবার দেখবো কি করতে পারো। দেখুন, বড় বড় সাগর পেরিয়ে এলাম, আর এখন যেটা করতে হবে সেটা তো আমার কাছে ছোট পুকুর। ঠিক আছে, বাধা পেরোনো তোমার কাছে ছোট পুকুর না মহাসাগর, সেটা সময়ই কথা বলবে। আর হ্যাঁ, তুমি যদি ভাবো তোমার বাড়িতে আগে থেকেই কিনে আনা মিষ্টি বা চিনি কিছু একটা নিয়ে এসে আমার সামনে খাবে, সেটাও কিন্তু চলবে না। যা খাবে সেটা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কিনে বা নিয়ে খেতে হবে। ঠিক আছে মহারাজ, তাই হবে। এই যে ভোলা, ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, কিন্তু ওই সামনে তো নববর্ষ, তাই একটু কাজের চাপ আছে। শুকনো মিষ্টি গজা, মোয়া এগুলোই বানিয়ে রাখছি আর কি। তা দাও দেখি একটা মোয়া খেয়ে দেখি। না 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 গোপাল, তুমি কি চাও যে তোমাকে মোয়া খাইয়ে আমার গর্দান চাক? এই কাজ আমি করতে পারবো না গোপাল। আরে মহারাজ জানতে পারবে নাকি? আমাকে চুপি চুপি দাও, আমি চুপি চুপি খেয়ে নিই। আমাকে অত বোকা ভেবো না গোপাল। সব ঘোষণা শুনেছি, আর সাথে এটাও শুনেছি যে ওই তোমাকে মহারাজের সামনে নতুন বছরের মধ্যে মিষ্টি খেয়ে দেখাতে হবে। বাজারে তো এখন তোমার কথাই চলছে। তাহলে ভোলা, তুমি আমাকে মোয়া খাওয়াবে না? না 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 না, তুমি তুমি অন্য কারোর কাছে যাও গোপাল, আমি তোমাকে মিষ্টি দিতে পারবো না। ঠিক আছে, কি আর করা যাবে, চললাম তাহলে। মিষ্টি চিনি তো আখের রস থেকেই তৈরি হয়, তাহলে যাই দেখি, ব্যাটার কাছ থেকে আখের রস চেয়ে দেখি। এই যে ভাই, এক ভাঁড় আখের রস দাও তো। না গোপাল দাদা, তোমাকে নিম পাতার রস দিতে পারবো, কিন্তু আখের রস দিতে পারবো না। কেন? আখের রসে আবার কি হলো? তোমাকে মিষ্টি দেওয়া বারণ। আখের রস থেকেই তো চিনি তৈরি হয়, আখের গুড় তৈরি হয়, তাহলে তোমাকে আখের রস দেবো কেন? কেন? আমি তো তোমার কাছে চিনি বা গুড় চাইছি না। তাতে কি, আখের রস তো আর তেতো নোনতা আবার টক খাওয়ার নয় যে তোমাকে দেবো। ঠিক আছে ঠিক আছে, সব দেখছি চালাক হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি বোকা হয়ে গেছি। গিন্নি, আজকে তো খাবারে কোনো স্বাদই হয়নি, একেবারে নোনতা লাগছে গো।
ওই স্বাদ কি করে হবে বলো? স্বাদের জন্য যেটুকু মিষ্টি দিতাম গো তরকারিতে, মহারাজের রাজ্য জুড়ে হুকুম জারি হওয়ার পরে সেটুকু দিতে পারছি না। আরে বাবা, মহারাজ কি জানতে যাচ্ছে নাকি আমি বাড়িতে কি খাচ্ছি না খাচ্ছি? না বাবা, দেওয়ালেরও কান আছে। মহারাজ যদি কাউকে গুপ্তচর পাঠিয়ে রাখে তাহলে আমাকে ধরে নিয়ে যাবে। দূর চাই, ভালো লাগে না। গোপাল বেটা বেশ জব্দ হয়েছে, বুঝলি বটা? হ্যাঁ, আর বলতে মন্ত্রী মশাই, বেটা গোপাল এতদিন মিষ্টি মিষ্টি কথা বলে মহারাজের কাছ থেকে অনেক উপহার বাগিয়েছে। এতদিন পরে গোপালের শুধু মুখ থেকে না, একেবারে জীবন থেকেও মিষ্টি চলে গেছে। তা গোপাল, কেমন আছো বলো? জীবনটা একেবারে পানসা হয়ে গেছে মহারাজ। এবার ঠেলা বুঝছো তো? মহারাজ, আমার সময় আসবে, নববর্ষের প্রথম দিনই আপনি বুঝতে পারবেন। এ দেখবো তোমার কত দূর দূর। যাই হোক, এবার কাজের কথায় আসি। আর 3 দিন পরে বাংলা নববর্ষ, আর নববর্ষ মানেই তো নতুন সকাল, নতুন মজা। সকলে নতুন জামা কাপড় পরবে, তাই সবাই একে একে এসো আর নববর্ষের ভাতা নিয়ে যাও। আচ্ছা, আর একটা কথা, প্রত্যেক বছরের মতো এবছরেও রাজবাড়িতে নববর্ষের দিন সকালবেলা পুজো হবে। পণ্ডিত, তোমাকে নিষ্ঠা ভরে পুজো করতে হবে। আর সেনাপতি, তুমি কলা গাছ নিয়ে এসে রাজবাড়ির দরজার সামনে বসাবে। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পুজোর কাজ করতে হবে। পুজোর পরে প্রসাদের বন্দোবস্ত থাকবে তো? আমরা সবাই পাবো তো? হ্যাঁ হ্যাঁ, সেটা পাবে, তবে তোমাকে কোনো মিষ্টি প্রসাদ দেওয়া হবে না। খিচুড়ি, তরকারি এসব পাবে। উফ, সব দিকেই গানাকল করে রেখেছেন। আরে তা তো করতেই হবে। যাও যাও যাও, এবার নতুন বছরে পড়ার জন্য কেনাকাটা শুরু করে দাও। জীবনে মিষ্টি না থাকলেও বাকি সবকিছু তো আছে। সে থাকলেও মন তো পড়ে আছে সেই মিষ্টিতেই। সে তুমি চেষ্টা চালিয়ে যাও, আখের রসও পাবে না আর ভোলার মিষ্টিও পাবে না। এমনকি গিন্নি রাতে রান্না করা খাবারেও মিষ্টি পাবে না। বাহ 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 বাহ, আমি কি করছি না করছি একেবারে হাঁড়ির খবর রাখছেন দেখছি। হ্যাঁ, তা তো রাখতেই হবে গোপাল। সবার ভাগের মিষ্টি সেদিন তুমি একা খেয়েছো, এখন সেটা তো তোমাকে সুদে আসলে শোধ করতেই হবে। সে তো আমি অবশ্যই করব, খুব তাড়াতাড়ি করব। হ্যাঁ, গরমকালে রোদ ঝলমল, বর্ষাকালে বৃষ্টি। গোপালের এখন খুব কষ্ট, না খেতে পেয়ে মিষ্টি। হেসে নিন, হেসে নিন। এর জবাব আমি উপযুক্ত সময় দেব। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। এবার আমিও মজা দেখাবো। দেখি যাই, বাচ্চাদের কাছে যাই। কিরে ন্যাপলা, গুলটে, পুঁটি, টাপা, পুচকে? হ্যাঁ, তা আছি। তা তোদের নতুন বছরে নতুন জামা হয়েছে? কিভাবে হবে বলো দাদু? পূজোর সময় বাবা যেটা কিনে দেয় সেটাই নতুন বছরে পরি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরশু তো বাংলা নববর্ষ। আমি তোদের সবাইকে নতুন বছরে পরার জন্য নতুন জামা কাপড় কিনে দেবো। হ্যাঁ, কি মজা, কি মজা! দাদু আমাদের নতুন জামা কিনে দেবে। কি মজা, কি মজা, কি মজা! শোন, তোরা কালকে সকাল সকাল আমার বাড়ি চলে আসবি, আমি তোদেরকে নিয়ে জামা কাপড় কিনতে যাব। আচ্ছা দাদু, সকাল সকাল চলে যাব। বলছি গিন্নি, আমাদের সংসারের বাজারের কি হাল? বাহ, একটি ভূতের মুখে রাম নাম গো! তুমি হঠাৎ বাজারের কথা জিজ্ঞেস করছো? হ্যাঁ, তোমায় নিয়ে তো সংসার পেতেছি, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? যাই হোক, বলো বাজারের হাল কি বলো? সবজি, মুদিখানা সবকিছু আছে তো? বাজার মোটামুটি আছে। একটু কয়েক কেজি আলু আর পটল এনো, কাঁচা লঙ্কা এনো। হ্যাঁ, আর ওদিকে মুদিখানায় মাস কাবারই সব জিনিসই লাগবে। হ্যাঁ, মাস তো শেষ হতে চললো, বুঝতেই পারছো। ঠিক আছে, তুমি আমাকে একে একে বলতে থাকো কেমন? আমি ছোট ছোট চিরকুটে আলাদা আলাদা করে লিখে ফেলি। এই লেখো লেখো, মুগ ডাল 1 কেজি, মসুর ডাল কেজি 2, হলুদ, নুন, জিরে, কালো জিরে, পোস্ত, 5 ফোড়ন। হ্যাঁ বাবা, এটা সংসার না বিয়ে বাড়ির বাজার?
এতে হাঁপিয়ে গেলে হ্যাঁ? না না, হাঁপাইনি তো। যত বলবে ততই আমার লাভ গিন্নি। ঠিক আছে অত লাভ লোকসান দেখিও না তো, এইসব নিয়ে আসবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে। এই তো খুদে সেনারা সবাই চলে এসেছিস, চল এবার বেরোনো যাক। একটা কথা তোদের বলে রাখি, আমার হাতে দেখ মুদিখানার জিনিসের ফটো আছে, প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে চিরকুট। দেখি দাদু, একটা কাগজের মধ্যে লিখলেই তো হয়ে যেত। না, হতো না। শোন, তোদের একটা কাজ করতে হবে, বুঝলি? ঠিক আছে দাদু। সব কিছু আমার নামে ধারে আনবি। আচ্ছা দাদু। ঠিক আছে, তোরা বাজার দোকানের ব্যাপারটা সামলে নে, আর তারপরে আমি রাজসভা থেকে ফিরে তোদেরকে জামা কাপড় কিনতে নিয়ে যাব। ঠিক আছে দাদু। কাকু 1 কেজি মুগ ডাল দাও তো, গোপাল দাদু পাঠালো। এই নাও 1 কেজি মুগ ডাল, দাম 6 টাকা। এই কাগজে লিখে দাও। দাদু পয়লা বৈশাখের দিন দাম দিয়ে যাবে। সেদিনকে তো হাল খাতার কাজে ব্যস্ত থাকবো। ঠিক আছে, মনে করে দামটা দিয়ে যেতে বলিস কিন্তু। হ্যাঁ কি কাকু, জিনিস কিনলাম, হাল খাতার জন্য দাদুকে নিমন্ত্রণ পত্র দেবে না? আবার নিমন্ত্রণও করতে হবে? তা নয় তো কি, প্রত্যেক লক্ষ্মী, সেদিন তো লক্ষ্মী গণেশ পুজো হবে। কি মুশকিল। এই নে, দাদুকে চিঠিটা নিয়ে আসতে বলিস। আর ধারটা যেন তোর দাদু শোধ করে দেয়, বুঝলি? যা। এসব নিয়ে কোনো চিন্তা করো না কাকু, দাদু এই ব্যাপারে খুব সৎ। এখনো 10টা দোকানে যেতে হবে। কাকু 2 কেজি আলু দাও, আর দামটা লিখে রাখো। এই যে গোপাল দাদু এই চিরকুট দিয়ে পাঠালো, আর বললো পরে শোধ করে দেবে। 2 কেজি আলু, তাও আবার ওই ধারে? সংসারে টানাটানি চলছে গো। নতুন বছরের আগে যে রাজসভা থেকে ভাতা পায়, সেটা দিয়ে ঠিক শোধ করে দেবে। ঠিক আছে, অন্তত ওই হাল খাতার দিন শোধ করে দিতে বলিস, নইলে ওই পুরানো বছরের ধার নতুন বছরেও বয়ে বেড়াতে হবে। এ নিয়ে তুমি চিন্তা করো না, দাদুর নামে একটা ওই নিমন্ত্রণ পত্র দাও দেখি। হ্যাঁ, দাদু ঠিক শোধ করে দেবে। বাহ, তোরা সবকিছু কিনে ফেলেছিস? হ্যাঁ দাদু, দোকান বাজার মিলিয়ে মোট 31টা দোকান, সব দোকান থেকে তোমার নামে ধরে নিয়ে এসেছি। আর এই নাও 31টা নিমন্ত্রণ পত্র। সাবাস, এটাই তো চেয়েছিলাম। এবার জমবে খেলা। চলো দাদু, এবার আমরা আমাদের জামা কাপড় কিনে নিয়ে আসি। হ্যাঁ চল, এই 5টাও ধারে কিন্তু, আর সাথে নিমন্ত্রণ পত্র নিয়ে আসবো। হ্যাঁ চলো দাদু। আমার শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। ঠিক আছে, এবার শুধু পয়লা বৈশাখের সকালবেলা তোরা বড় বড় ঝুড়ি নিয়ে চলে আসবি, তারপরে হবে মজা। আচ্ছা দাদু। কি মন্ত্রী, একটু পরেই তো নববর্ষ উপলক্ষে পুজো শুরু হবে, সবাই তো এসে গেছে দেখছি, কিন্তু গোপাল তো এখনো এলো না। গোপাল যা ঘুম কাতুরে, নিশ্চয়ই এই শুভ দিনে এখনো ঘুম হচ্ছে। না, আমার গোপালকে আর ভরসা নেই। তুমি এক্ষুনি গিয়ে দেখো গোপাল কি করছে, আর পণ্ডিত মশাই গোছগাছ হয়ে গেলে কিন্তু পুজোটা শুরু করে দিন। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। ব্যাস, আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন সেটা করে দিলাম। ভাই, আজকে তো হালখাতা। হ্যাঁ গোপাল দাদা,
তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, রাজ্য জুড়ে তোমাকে তো মিষ্টি দেওয়া বারণ। কিন্তু আজকে তো তোমার উচিত যারা যারা তোমার ধার শোধ করবে তাদেরকে মিষ্টি দেওয়া। প্রত্যেক খদ্দেরই কিন্তু তোমার কাছে লক্ষ্মী। আজকে এই শুভ দিনে তুমি একজন খদ্দেরকে অসন্তুষ্ট করবে নাকি মহারাজের আদেশ নিয়ে পড়ে থাকবে, সেটা তোমার উপর। ও কি মুশকিল, কি মুশকিল! তুমি তো আমাকে মহা ফ্যাসাদে ফেলে দিলে গোপাল দাদা। দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করবো, যা হবে দেখা যাবে। এই নাও গোপাল দাদা, এই তোমার মিষ্টির বাক্স, আর এবার আমার ধারটা মিটিয়ে দাও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ভাই, আজকে তো হালখাতা। হ্যাঁ গোপাল দাদা। তা আজকে নিশ্চয়ই তোমার দোকানে পুজো হয়েছে, তা আমার জন্য হালখাতায় মিষ্টির বাক্সটা কই? এ কি বলছো গোপাল দাদা, সবাইকে দিতে পারবো কিন্তু তোমাকে তো পারবো না। দেখো দেখো, তুমি যদি আমাকে হালখাতার দিন খালি হাতে ফেরাও তাহলে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে। আর আজকের দিনে তোমার উচিত সব ধার বাকি শোধ করে নতুন খাতা চালু করা। এবার ভেবে নাও তুমি কি করবে। কি আর করব, যা হবে দেখা যাবে। এই না। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। চলো খুদে বন্ধুরা, এবারে সব দোকানে আমরা একে একে যাব আর মিষ্টির বাক্স সংগ্রহ করব, তারপরে হবে মজা। হ্যাঁ দাদু, কৃষ্ণনগরে মোটামুটি সব দোকান থেকেই কিছু না কিছু জিনিস আমরা কিনেছি। এটাই তো গোপালের দান। এই যে গোপাল, নতুন বছরের প্রথম দিনেও দেরি। কি করব মহারাজ, সব দোকানে মিষ্টি নিতে নিতে দেরি হয়ে গেল যে। মিষ্টি নিতে দেরি হয়ে গেল মানে? আর তোমাকে কে মিষ্টি আবার দিল? কে দেয়নি সেটা জিজ্ঞেস করুন মহারাজ। আমার উপর আপনার মিষ্টি বিরোধ হুকুম জারি হওয়ার পরে আমি সব দোকানে ধার করে জিনিসপত্র কিনি। আর আজকে তো হালখাতা, নববর্ষের প্রথম দিন। হ্যাঁ, তাতে কি হয়েছে? জানেন না, আজকে ধার শোধ করলে সমস্ত দোকানদার তাদের খদ্দেরকে মিষ্টি মুখ করাতে বাধ্য। তাই সব দোকানে গিয়ে ধার মিটিয়ে মিষ্টির বাক্স নিয়ে এলাম। সকাল থেকে এই করতে গিয়ে দেরি হয়ে গেল আর কি মহারাজ। মহারাজ, আপনার কিন্তু এখন উচিত দোকানদারদের বন্দি করা। কাকে ছেড়ে কাকে বন্দি করবেন মহারাজ? ওই রে বাচ্চারা, আয় এদিকে। এই নাও দাদু। দেখুন মহারাজ, কতগুলো মিষ্টির বাক্স। তাহলে বুঝুন কতগুলো দোকানদার। এবার বলুন, আপনি যদি সবাইকে বন্দি করেন তাহলে কৃষ্ণনগরের সকল প্রজা না খেতে পেয়ে মরবে মহারাজ। আপনি নিশ্চয়ই সেটা করবেন না। ও গোপাল, এ তো তুমি আমাকে ধর্ম সংকটে ফেলে দিলে। এবার এবার আমি কি করব? আমাকে আমাকে ক্ষমা করো গোপাল। আমি তোমার ওপর থেকে সব ফরমান, মিষ্টি বিরোধ আদেশ সব তুলে নিলাম। ঠিক আছে মহারাজ, কিন্তু কথা অনুযায়ী আপনার তো তাহলে আজকে থেকে মিষ্টি খাওয়া বন্ধ। ওরে বাবারে, এ কি করে সম্ভব? মিষ্টি ছাড়া আমি তো থাকতেই পারবো না। কিন্তু আপনার কথা তো এভাবে ফেলতে পারেন না মহারাজ। আপনি এক কাজ করুন, যেহেতু আমার বিরুদ্ধে মন্ত্রীমশাই আপনাকে উস্কেছিলেন, তাই আজ থেকে মন্ত্রীমশাইয়ের মিষ্টি খাওয়া বন্ধ করে দিন। হ্যাঁ, ঠিক বলেছো মন্ত্রী, আজকে থেকে তোমার মিষ্টি খাওয়া বন্ধ। মরে যাব, এরকম করবেন না। মহারাজ, এত মিষ্টির বাক্স, এত মিষ্টি তো আমি একা খেতে পারবো না। তাই চলুন আমরা সবাই মিলে ভাগাভাগি করে মিষ্টি খাওয়া শুরু করি। হ্যাঁ গোপাল, চল শুরু করে দিই নববর্ষের মিষ্টি মুখ। শুধু মন্ত্রী মশাইয়ের জন্য নিম পাতা আর উচ্ছে আনিয়ে দিন, কারণ ওনার তো আজ থেকে মিষ্টি খাওয়া বারণ। মারবেন না, মরে যাব। এবারে তো যথেষ্ট ভালো ফসল হয়েছে। হ্যাঁ মহারাজ,
পরিসংখ্যান বলছে বিগত 10 বছরে এত ফসল কখনো হয়নি। তাহলে তো এবার কৃষ্ণনগর যথেষ্ট সমৃদ্ধশালী রাজ্য। যথার্থই বলেছেন মহারাজ। এবার কিন্তু আমাদের ভাবতে হবে যে এই ফসল বিক্রি করে রাজকোষে যে অতিরিক্ত অর্থ আসবে তা দিয়ে কি করা যায়। হ্যাঁ, ভাবো ভাবো, সকলে মিলে ভাবো। আমার মনে হয় এখনই ভাবার কোনো প্রয়োজন নেই। কেন কেন কেন? কেননা এবছর ভালো ফসল হলেও আগামী বছরও যে এমন মাত্রাতিরিক্ত ফলন হবে তার তো কোনো মানে নেই। সেটা একদিক দিয়ে ঠিক। হয়তো আগামী বছর অতিবৃষ্টি কিংবা অনাবৃষ্টির জন্য ফসল কম হতে পারে। সেই জন্য আমার মনে হয় রাজকোষের অতিরিক্ত অর্থ সঞ্চয় করে রাখা উচিত। আমিও গোপালের সঙ্গে একমত মহারাজ। গোপালের কথা তো শোনা হলো, তা মন্ত্রী তুমি এবার তোমার মত প্রকাশ করো। আমি বলছিলাম কি, অতিরিক্ত অর্থের সিংহভাগই প্রতিরক্ষায় খরচ করা উচিত। হ্যাঁ, প্রতিরক্ষায় খরচ করা? হ্যাঁ, মানে নতুন নতুন অস্ত্র শস্ত্র কেনা, এই আর কি। কেন 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 হঠাৎ কি এমন হলো যে নতুন অস্ত্র কিনতে হবে? মনে হয় পুরনো অস্ত্রে মরচে পড়ে গেছে। সাবধান গোপাল, সাবধান। ঠিক আছে ঠিক আছে, আমি আর কোনো কথা বলছি না। মহারাজ, যেটা বলছিলাম আর কি, আমাদের তো শত্রুর আর অভাব নেই। শত্রু? কাকে শত্রু বলছো তুমি? প্রথম শত্রু মুর্শিদাবাদের নবাব, দ্বিতীয় শত্রু আমাদের প্রতিবেশী খাম্বাজ রাজ। কথাটা তুমি খারাপ বলনি বটে। বলা তো যায় না কখন তারা আবার কি করে বসে। তাই আত্মরক্ষার জন্য আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রয়োজন, আর তারই প্রথম পদক্ষেপ হচ্ছে নতুন অস্ত্র কেনা। ঠিক আছে ঠিক আছে, সেনাপতি কদিন ছুটি নিয়েছে, সে ফিরে এলেই এ ব্যাপারে আমি তার সঙ্গে কথা বলে নেব। সেনাপতিকে আবার এর মধ্যে টানার কি দরকার মহারাজ? ও তো শুধু তলোয়ার ঘোরাতে আর হুড়ুম দারুম করতেই জানে। কূটনীতি বা অস্ত্র কেনার ব্যাপারে ও কি বোঝে? আমি ভেবেছিলাম কোনো কথা বলবো না, কিন্তু আর কথা না বলে যে থাকতে পারছি না। অস্ত্রের ব্যাপারে সেনাপতি কিছু বোঝে না, আর যত বুঝে গেলেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, কথার মাঝে এভাবে মন্তব্য করতে থাকলে আমি কিন্তু তোমায় সভা থেকে বের করে দেব। তার আর কোনো দরকার নেই মহারাজ, আমাকে কদিনের জন্য ছুটি দিয়ে দিন, আমি আর রাজসভায় আসবো না। গোপালের সাহসটা একবার দেখছেন মহারাজ? ঠিক আছে, যাও যাও, তবে এমন ব্যবস্থা করব না যে চিরকালের জন্য তোমার এই রাজসভায় ঢোকা একেবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে যে? সভা কি ছুটি হয়ে গেল? সকলের নয়, শুধু আমারই ছুটি। শুধু তোমার ছুটি মানে? রাজসভা থেকে চলে এলাম, এরপর যতদিন মহারাজ আমাকে আর রাজসভায় না ডাকবেন ততদিন আমি ঘরে বসে থাকবো আর প্রাণ ভরে ঘুমোবো। এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ গো, মহারাজের সঙ্গে কি কোনো গন্ডগোল হয়েছে? না, মহারাজের সঙ্গে ঠিক হয়নি, তবে হয়েছে আমাদের নতুন মন্ত্রী ওই ভগবানের সঙ্গে। ও, তা কি নিয়ে গন্ডগোলটা লাগলো শুনি? তুমি ঘরের বউ, তাই সবটা তোমার না শুনলেও চলবে। তবে এই বলে দিলাম আমি, ওই মন্ত্রী যেদিন মহারাজকে ভরাডুবি করে ছাড়বে সেদিনই মহারাজ টের পাবে। এখন একটু মুড়ি মেখে আনো দেখি, একটু জমিয়ে পেট পুজো করি। বুঝলে রানী, যত বয়স হচ্ছে গোপালের, মেজাজটাও না ততটাই গরম হয়ে উঠছে। কেন, গোপাল আবার কি করলো? দেখো না, অস্ত্র কেনা নিয়ে আজ রাজসভায় নতুন মন্ত্রীর সঙ্গে গোপালের একটু খিটিমিটি লেগেছে। তা এই ব্যাপারে আমি একটু বিরক্তি প্রকাশ করতেই গোপাল রেগে মেগে আমার অনুমতি ছাড়াই রাজসভা ছেড়ে বেরিয়ে গেল। আচ্ছা, গোপাল কোন পক্ষে ছিল? অস্ত্র কেনার দিকে নাকি অস্ত্র না কেনার দিকে? ও রকম সকম দেখে তো মনে হচ্ছিল অস্ত্র না কেনার দিকে। আচ্ছা, হঠাৎ করে অস্ত্র কেনারই বা প্রয়োজন হয়ে পড়লো কেন? ওই মানে নতুন মন্ত্রী প্রতিরক্ষা ব্যাপারকে একেবারে ঢেলে সাজাতে চাইছে আর কি। তা প্রতিরক্ষা ব্যাপারকে ঢেলে সাজাবার দরকার হয়ে পড়লো কেন? এই দেখো, এত বড় রাজ্যের রানী হয়েও তুমি এই কথা বলছো? আরে আমাদের শত্রুত্ব আর অভাব নেই। দেখুন মহারাজ, এতদিন এই রাজ্যের রানী হয়ে আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয় আপনি যাদের শত্রু ভাবছেন তাদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম আর কিছু নেই। বলছো? হ্যাঁ বলছি।
কারণ যুদ্ধ মানেই তো অকারণে অর্থ আর লোকক্ষয়। কথাটা খুব একটা মন্দ বলনি রানী। বেশ, কালই রাজসভায় গিয়ে মন্ত্রীকে বলে দেব যে এখনই কোনো অস্ত্র কেনার প্রয়োজন নেই। গোপাল কাল রাগ দেখিয়ে রাজসভা থেকে চলে গেছে, তার মানে আমার পথের কাঁটা দূর হয়েছে। সেনাপতি আসতেও কদিন সময় লাগবে। এই ফাঁকে মহারাজকে রাজি করিয়ে অস্ত্র কেনার ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। হ্যাঁ, আহা, অস্ত্র কেনা মানেই নিজের টেকে কিছু ঢোকা। তাহলে সভার কাজ শুরু করা যাক। আচ্ছা মহারাজ, গোপালকে একবার ডেকে পাঠালে হতো না? না না না, ও যখন একবার তেজ দেখিয়ে চলে গেছে তখন ওকে ডাকার আর কোনো প্রয়োজন দেখি না। মন্ত্রী, এবার বলো আজ কোন বিষয়ে আলোচনা হবে? ওই মহারাজ, অস্ত্র। না না না, এখনই অস্ত্র কেনার কোনো প্রয়োজন নেই। কিন্তু মহারাজ, কালই তো আপনি অস্ত্র কেনার ব্যাপারে এক প্রকার রাজি হয়ে গিয়েছিলেন। কিন্তু পরে ভেবে দেখলাম আমরা যাদের শত্রু বলে ভাবছি তাদের সঙ্গে বন্ধুত্ব করে নেওয়ার থেকে বড় রাজধর্ম যে আর কিছুই নেই। চলে তার মানে অস্ত্র কেনা হবে না? আর অস্ত্র কেনা না হলে আমার ট্যাঙ্কে অর্থের আমদানি হবে কি করে? আপনি কিন্তু ভুল করছেন মহারাজ। শত্রুদের সঙ্গে যে বন্ধুত্ব করতে গেলে তারা আমাদের দুর্বল ভেবে বসবে। হ্যাঁ, দেখো, যাদের তুমি শত্রু ভাবছো তারা তো তেমন ভাবে আমাদের সঙ্গে কোনো শত্রুতা করেনি। সবটাই তো আমাদের অনুমান মাত্র। অনুমানটাই অনেক সময় সত্যি হয়ে যায় মহারাজ। সে তুমি যাই বলো না কেন, তাহলে এটাই ঠিক হলো যে এখন কোনো অস্ত্র কেনা হচ্ছে না। কি গো দাদু, এটা নিয়ে কটা খেলে? আসলে আমার খিদেটা একটু বেশি তো, তাই বেশি করেই খাচ্ছি, বুঝলি? ওরে বাবা, বেলা যে অনেক হলো, আমি চলি রে। বলছি কাল আবার খেলবে তো দাদু? হ্যাঁ, খেলবো খেলবো। যুদ্ধের ভড়কি দিয়েও যখন কাজ হলো না, তখন সত্যি সত্যি একটা যুদ্ধ লাগাতেই হবে। যুদ্ধ মানেই অনেক টাকার খেলা, আর টাকার খেলা বাড়ার সাথে সাথে আমারও খেলা শুরু হবে। এলোমেলো করে দেমা লুটে পুটে খায় না, আজ রাতেই বেরিয়ে পড়তে হবে। কাকে চাই? আমি কৃষ্ণনগর থেকে আসছি। রাজাকে গিয়ে বলো বিশেষ দরকার। ঠিক আছে, অপেক্ষা করো। ভেতরে চলো, মহারাজ ডাকছেন। তোমাকে তো ঠিক চিনলাম না। না চেনাই স্বাভাবিক, কারণ আপনার সঙ্গে এই প্রথম আমার সাক্ষাৎ। আমি কৃষ্ণনগরের নতুন মন্ত্রী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি বটে। কৃষ্ণনগরের পুরাতন মন্ত্রী অসুস্থ বলে নতুন মন্ত্রী নিয়োগ করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, তা এত রাতে আমার কাছে কি প্রয়োজনে? আপনাকে গোপনে একটা খবর দিতে এলাম মহারাজ। গোপন খবর? এরকম? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র অতর্কিতে আক্রমণ করে আপনার রাজ্য দখল করে নিতে চায়। হ্যাঁ। সে কি বলছো তুমি? কৃষ্ণনগরের সঙ্গে আমার সম্পর্ক তো খারাপ নয়। তাতে কি এসে যায় মহারাজ?
আসলে জানেন তো, রাজ্য দখলের নেশা মানুষের সব সম্পর্ক, সকল বন্ধন নষ্ট করে দেয়। হ্যাঁ, আমাদের মহারাজের এখন হয়েছে সেই অবস্থা। তামাম বাংলার অধীশ্বর হওয়ার জন্য তিনি একেবারে পাগল হয়ে উঠেছেন। হ্যাঁ, তাহলে উপায়? উপায় একটাই, আগে ভাগে কৃষ্ণনগর আক্রমণ করে আমাদের মহারাজকে নিরস্ত্র করা। হ্যাঁ, প্রয়োজন হলে কৃষ্ণনগর জয় করে মহারাজ কৃষ্ণচন্দ্রকে সমুচিত শাস্তি দেওয়া। কথাটা খুব একটা খারাপ বলনি। আচ্ছা, তুমি আমার প্রতি এত সদয় হলে কেন? এত রাতে খবর নিয়ে এলে কেন আমার কাছে? বলছি এক এক করে সব বলছি। এক, আমি যুদ্ধ চাই না, কারণ আমি জানি যুদ্ধের লাভের লাভ কিছুই হয় না, শুধু অকারণেই অর্থ আর লোকক্ষয় হয়। আর দুই, মহারাজ কৃষ্ণচন্দ্রের পাগলামিতে সারা রাজ্যবাসী একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। আমি তাদের এই পাগলামির হাত থেকে পরিত্রাণ দিতে চাই। হ্যাঁ, ঠিক আছে, কাল থেকেই আমি যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। 2-1 দিনের মধ্যেই কৃষ্ণনগর আক্রমণ করব, আর কৃষ্ণচন্দ্রকে সিংহাসনচ্যুত করে তোমাকেই বসিয়ে আসবো সিংহাসনে। এ তো দুদিক দিয়ে লাভ। যুদ্ধ বাঁধিয়ে পকেট গরম, আর যুদ্ধ শেষে মহারাজ হয়ে সিংহাসনে বসে পড়া। হ্যাঁ বাবা, আমি তাহলে যাই মহারাজ। তাহলে আর তোমাকে আটকাবো না, তুমি আসতে পারো। এই যে বলি, কি গো, আজ রাজসভায় যাবে তো? আহা, একবার তো তোমায় বলেছি, মহারাজ নিজে ডেকে না পাঠালে আমি আর রাজসভামুখ হচ্ছি না। ওমা, কি কথা গো? দাও বাজারের থলিটা দাও, দেখি ভালো কিছু মাছ পাই কিনা। দাঁড়াও, আনছি। কি বলছো কি বিজ্ঞানী? আমি তো ছিলাম ছুটিতে, আর সেই সময় আমাকে বাদ দিয়েই। তাহলে আর বলছি কি, নতুন মন্ত্রী তো অস্ত্র কেনার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছিল, আর সেই নিয়েই তো গোপালের সঙ্গে বিবাদ। অবশেষে মহারাজ রাজি হলেন না বলে নতুন মন্ত্রী কিছুটা দমে গেল। তবে মুখ দেখে খুব একটা খুশি বলে তো মনে হয়নি আমার। গোপাল ছাড়া রাজসভা? না বিজ্ঞানী, মহারাজের অনুমতি নিয়ে আমি কালই গোপালকে রাজসভায় ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো হয়। দেখো, চেষ্টা করে দেখো। প্রণাম মহারাজ। আচ্ছা, মন্ত্রী আসেনি? তাকে তো এখনো দেখতে পাচ্ছি না মহারাজ। তা সেনাপতি, ছুটি কাটানো কেমন হলো? ভালো মহারাজ। কি মন্ত্রী, আজ তোমার এত দেরি হলো কেন? ওই যে আসবার সময় হঠাৎ এক আত্মীয়ের সঙ্গে দেখা হয়ে গেল, তার সঙ্গে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল মহারাজ। আচ্ছা, সকলেই যখন এসে গেছো, তাহলে সভার কাজ শুরু করা যাক। মহারাজ, আমি কি একটা কথা বলতে পারি? বলো। বলছিলাম কি, গোপালকে সভায় দেখছি না কেন? তেজ দেখিয়ে ও বাড়িতে বসে আছে। আপনার অনুমতি পেলে ওকে কি আমি ডেকে নিয়ে আসবো? না, তার কোনো প্রয়োজন নেই। গোপালকে ছাড়াই রাজসভার কাজ যেমন চলছিল তেমনই চলবে। কি ব্যাপার গুপ্তচর, হঠাৎ তুমি এলে? কোনো খবর আছে কি? মহারাজ, খুব একটা খারাপ খবর আছে। খারাপ খবর? হ্যাঁ মহারাজ, আমাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খাম্বাজ রাজ প্রস্তুত হচ্ছেন। বাবা, আমাদের বিরুদ্ধে যুদ্ধ? বলো কি? আচ্ছা, তোমার কোনো ভুল হচ্ছে না তো? না মহারাজ, আমি একেবারে পাকা খবর এনেছি। হ্যাঁ, কিন্তু যুদ্ধের কারণটা কি? সেটা ঠিক বলতে পারবো না। আসলে আমাদের রাজ্য জয় করাই খাম্বাজ রাজের উদ্দেশ্য। এবার বুঝতে পারলেন তো মহারাজ, কেন আমি অস্ত্র কিনতে বলেছিলাম? আচ্ছা গুপ্তচর, খাম্বাজ রাজ কি আমাদের রাজ্যের উদ্দেশ্যে যুদ্ধযাত্রা শুরু করে দিয়েছেন? এখনো করেননি, কিন্তু যতদূর জেনেছি তাতে কালকেই যুদ্ধযাত্রা শুরু করে দেবেন। হ্যাঁ, কালকে শুরু করলে আমাদের এখানে পৌঁছতে পরশু। না, আর দেরি করা যায় না। সেনাপতি, তোমার সৈনিকদের প্রস্তুত হতে নির্দেশ দাও। যথাজ্ঞা মহারাজ। আচ্ছা, তোমার অস্ত্রশস্ত্র যথেষ্ট পরিমাণে আছে তো? খাম্বাজরাজ ইতিমধ্যে কোনো আধুনিক অস্ত্র না কিনে থাকলে আমাদের যা আছে তা দিয়েই ওদের সাথে অনায়াসে মোকাবিলা করা যাবে মহারাজ। তাহলে এক্ষুনি গিয়ে খাম্বাজের মোকাবিলা করার জন্য সৈন্য প্রস্তুত করো। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ। আমি তাহলে এখন আসি মহারাজ, পরে যদি আরো খবর পাই তাহলে আপনাকে এসে জানিয়ে যাব।
হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এসো। গুপ্তচরের কাণ্ড দেখে একেবারে পিত্তি জ্বলে যায়। ভেবেছিলাম অতর্কিতে হানা দিয়ে খাম্বাজরাজ কোথায় কৃষ্ণচন্দ্রকে তুড়ি মেরে তাড়িয়ে দেবে, তা না, গুপ্তচরটা ঠিক জানিয়ে দিয়ে গেল। দাঁড়াও, আগে একবার সিংহাসনে বসি, তারপর সব থেকে আগে ওটাকে তাড়াবো। মন্ত্রী, বলুন মহারাজ। এইসব বিপদের দিনে গোপাল আমাকে যেমন বুদ্ধি আর সাহস দিত, তুমি সেরকম পারবে তো? একবার যখন সুযোগ পেয়েছি তখন দেখুন না আপনার এই অধম মন্ত্রী কি করে। মনে রাখবেন, আপনার এই ভগবান কিন্তু 10-10টা গোপালের সমান। শোনো শোনো শোনো, খাম্বাজরাজ আমাদের কৃষ্ণনগর আক্রমণ করতে আসছে। 2-1 দিনের মধ্যেই যুদ্ধ লাগবে। সকলে তাই খুব সাবধানে থাকবে, আর খুব একটা প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বেরোবে না। শোনো শোনো শোনো। সে কি যুদ্ধ লাগবে? তাহলে তো মহা বিপদ। রাজায় রাজায় যুদ্ধ হবে আর প্রাণ যাবে উড়ুখাগড়ার। এবার ফসল ভালো হতে ভেবেছিলাম বছরটা খুব ভালোভাবে কাটবে, তা না এই কি উঠকো অশান্তি বলো দেখি। কি যেন বলছে না, যুদ্ধ লাগবে? এগো ভাই, এসব তুমি কি বলছো? কেন, মহারাজের খাস লোক হয়ে তুমি জানো না খাম্বাজরাজ আমাদের রাজ্য আক্রমণ করতে আসছে? সকলে মনে রেখো, এই আক্রমণ প্রতিহত করে আমাদের জয়লাভ করতেই হবে। সেনাপতি, এসব কি শুনছি? ঠিকই শুনেছো গোপাল। আচ্ছা, আমাকে একটা দ্রুতগামী ঘোড়া দিতে পারো? ঘোড়া? ঘোড়া দিয়ে কি হবে? সব পরে বলবো, হাতে একনার সময় নেই। আর আমার এই ঘোড়া নিয়ে যাওয়ার খবরটা কিন্তু কেউ যেন জানতে না পারে, বুঝলে? ঠিক আছে, চলো দিচ্ছি। ব্যাপারটা মহারাজের কানে তুলে গোপালের বিরুদ্ধে ওনাকে আরো খেপিয়ে তুলতে হবে। কি বলছেন কি মহারাজ? খাম্বাজ রাজা আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? হ্যাঁ, আমার অতি বিশ্বস্ত গুপ্তচর তো সেই খবরই দিয়ে গেল। কিন্তু খাম্বাজ রাজ তো আপনার বন্ধু ছিল। ভুল রানী, ভুল। রাজনীতিতে বন্ধু বা শত্রু বলে কিছুই হয় না, সবটাই স্বার্থ আর রাজনীতির নোংরা খেলা। আচ্ছা, গোপালকে একবার খবর দিলে হয় না? গোপাল? ব্যক্তিগত মান অভিমানের সময় কিন্তু এখন নয় মহারাজ, এটা নয়। আমার এই অনুরোধটা আপনি রাখুন মহারাজ, গোপালকে ডেকে পাঠান। কাকে আর ডেকে পাঠাবেন মহারাজ? সে তো কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে। কি বলছো কি মন্ত্রী? গোপাল কৃষ্ণনগর ছেড়ে পালিয়েছে? কিন্তু কেন? কিছু মনে করবেন না রানীমা, আমার মনে হয় খাম্বাজরাজকে এই যুদ্ধের জন্য আসল উস্কানিটা গোপালই দিয়েছে। আর যুদ্ধ আসন্ন দেখে সে সরাসরি ওই দলে অংশগ্রহণ করতে গেছে। আমার কথা বিশ্বাস না হলে কাউকে পাঠিয়ে জেনে নিন না এই মুহূর্তে গোপাল এই রাজ্যে আছে কি নেই। কিন্তু গোপাল এমনটা করবে কেন? বুঝতে পারছেন না? ওই যে সেদিন আপনি গোপালকে রাজসভা থেকে বের করে দেবেন বলেছিলেন, গোপাল হয়তো সেই অপমানের শোধ তুলছে। হ্যাঁ, গোপাল এত বড় নিমকহারাম? হে ঠাকুর, ঠাকুর, এই বিপদ থেকে কৃষ্ণনগরকে তুমি রক্ষা করো ঠাকুর। আর সেই সাথে এটাও প্রমাণ করো যে আমার গোপাল নেমখারাম নয় ঠাকুর। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। সকলে জীবন বাজি রেখে যুদ্ধ করবে। মনে রাখবে, এই যুদ্ধের সঙ্গে আমাদের রাজ্যের মান ইজ্জত সব নির্ভর করছে। দেখুন মহারাজ, দেখুন আমার কথা সত্যি হলো কিনা। বেঈমান গোপাল আজ খাম্বাজ রাজার দলে। আক্রমণ!
এটা কি হলো? খাম্বাজরাজ সাদা পতাকা উড়িয়ে দিল কেন? কৃষ্ণচন্দ্র, কৃষ্ণচন্দ্র, আমি আপনার সঙ্গে যুদ্ধ করতে আসিনি, সন্ধি করতে এসেছি। তাহলে কেন এই যুদ্ধের আয়োজন? একজন আমাকে মিথ্যে খবর দিয়ে ভুল পথে চালিত করে আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে এক প্রকার বাধ্য করেছিল। সে কি? কিন্তু শেষ মুহূর্তে আর একজন আমার সেই ভুল ভেঙে দিল। সে বলল আপনি নাকি যুদ্ধ করতে চান না, আর যুদ্ধ মানেই তো অকারণ অর্থ আর লোকক্ষয়, এতে কারোরই ভালো হয় না। কিন্তু কে আপনাকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য করেছিল? কে আবার? আপনার এই নতুন মন্ত্রী। সেরেছে, এ তো হাটে হাঁড়ি ভেঙে দিল। এখন তালে গলে আমি পালাই বাবা। কোথায় পালাচ্ছেন মন্ত্রী মশাই? একেবারে পালাতে দিও না গোপাল, ওর ব্যবস্থা আমি পরে করছি। কিন্তু আপনার ভুল কে ভেঙে দিল খাম্বাজরাজ? কে আবার? আপনার এই চিরবিশ্বস্ত গোপাল। গোপাল? গোপাল তুমি? যাক, ভালোই ভালোই সব মিটে গেল। এবার আপনার এই বিশ্বাসঘাতক মন্ত্রীটির কি করবেন বলুন তো? ওকে ওকে আমি কঠিন শাস্তি দেব। ওকে আমার হাতে ছেড়ে দিন। মিথ্যে কথা বলে আমাকে বিভ্রান্ত করার শাস্তিটা ওকে আমি নিজের হাতেই দিতে চাই। ও মহারাজ, আপনি নিজে হাতে মারুন কাটুন যা ইচ্ছে করুন, কিন্তু দয়া করে এই খাম্বাজরাজের হাতে আমায় তুলে দেবেন না। নিজের রাজ্যে নিয়ে গিয়ে ও কিন্তু খুব মারবে, ভীষণ মারবে মহারাজ, খুব লাগবে আমার। মেয়ের একেবারে হাড়গোড় ভেঙে দেবে। ও মহারাজ, চুপ হতো ছড়া। তো আমরা হয়ে আবার বাচ্চার মতো কাঁদা হচ্ছে। চল চল, তোর কি হাল করি দেখবি, চল। গোপাল, গোপাল তুমি না থাকলে আজ কিন্তু একটা বড় বিপদ হতে পারত। জয় গোপালের জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.